রাত বেশ। সময়টা প্রায় 12টা কোঠায়। বিয়ের বাড়িতে এলোমেলো মেহমানদের ছড়াছড়ি। বিষণ্ণতার ছাপ যেন সবার ফেসে। বিয়ে বাড়ির বলে কথা, অথচ বর স্টেজে নেই। ফাঁকা স্টেজ। মানুষজন হই হুল্লোড় উল্লাসে গমগম করলেও হলুদের অনুষ্ঠান শুরু করতে পারছে না হৃদের জন্য। এতে কেউ হতাশ, আবার কেউ বা প্রচণ্ড বিরক্তি। তারপরও মুখ ফুটে টুট শব্দ করতে পারছে না হৃদের ভয়। তবে হলুদের অনুষ্ঠান শুরু করা ছাড়া বাকি সবকিছু ঠিকঠাক চলছে। বাড়ির সকল ছেলেরা দায়িত্ব নিয়ে নাচ গানের আয়োজন সবকিছুই করেছে। কিন্তু হেনা খান বেশ চিন্তিত হৃদকে নিয়ে। ছেলেটা যদি রুম থেকেই না বের হয় তাহলে তাকে হলুদের গোসল করাবে কে? তাছাড়া বিয়েটা শুভ হওয়ার জন্য হৃদকে অন্তত মার ছোঁয়া হলুদটা লাগাতে হবে, তাই না? হেনা খান চিন্তিত মুখে বেশ কয়েকবার হৃদের কাছে গেল, কিন্তু প্রতিবারই ব্যর্থ হয়ে ফিরে আসল। কারণ তিনি কিছুতেই হৃদকে রাজি করাতে পারল না সামান্য হলুদ লাগাতে। বরং হৃদ তোত্তারামি করে রুমেই খাপটি মেরে বসে রইল কাজ নিয়ে। আয়ন গোটা বিষয়টা তদারকি করে দারুণ একটা বুদ্ধি আতল। সোহাগকে দিয়ে হৃদকে রুম থেকে বের করার জন্য মিথ্যা খবর পাঠালো বাড়িতে বিশাল বড় ঝামেলা লেগেছে মেহমানদের মাঝে। আয়নের বুদ্ধি অনুযায়ী সোহাগ হতভম্ব হয়ে হৃদের রুমে ছুটে গিয়ে হৃদকে জানায়, বাসায় সিরিয়াস ঝামেলা হয়েছে মেহমানদের মাঝে। ছাদে ছেলেরা মারামারি করছে, অনেকে আঘাতও পেয়েছে গুরুতর। হৃদ বিষয়টি তেমন বিশ্বাস করতে পারল না। তার বাড়িতে এত বডিগার্ড থাকার পরও ঝামেলা হওয়াটা ইম্পসিবল মনে হলো। তারপরও সোহাগের কথায় হৃদ একটাবার ছাদ চেক করতে গেল। কিন্তু হৃদ রুম থেকে বের হয়ে সামনের করিডোর ধরে হাঁটতেই হঠাৎ হলুদের আক্রমণ হয় হৃদের উপর। হৃদ থমকে জায়গায় দাঁড়ালো। চারপাশ থেকে পেস্ট করা কাঁচা হলুদ মিশ্রিত মগ ভর্তি পানি হৃদের উপর ছুটতে লাগলো 10-15 জন মিলে। সম্পূর্ণ বিষয়টি বুঝতে হৃদের কয়েক সেকেন্ড সময় লাগলো। কিন্তু যখন বুঝল তার সঙ্গে সঙ্গেই হুঙ্কার ছাড়ল সবার উদ্দেশ্য। হৃদের ভয়ে সবাই মুখ ফেলে দৌড়ে পালালো সেখানে থেকে। আয়ন ঠায় দাঁড়িয়ে রইল ঠোঁট ভরতি হাসি নিয়ে। সে গেল না, বরং দুহাত ভরতি হলুদের পেস্ট নিয়ে এগিয়ে এসে হৃদকে খুশিতে ঝাপটে ধরে শরীরে, গলায়, গালে হলুদ মেখে দিতে দিতে বলল, ভাই বিয়ে করছিস, অথচ হলুদ লাগাবি না? এটা কি হয় বল? হৃদ দুহাত মুষ্টিবদ্ধ করে ঠায়ের জায়গায় দাঁড়িয়ে রইল, নাক মুখ শক্ত করে। সারা শরীর পানি আর হলুদে ছোপাছপ করছে। সাদা টি শার্ট কমলা কালার ধারণ করেছে হলুদের। হেনা খান, আরাফ খান, মেহেরবান সাহেবা ঠোঁট চেপে হাসল। হৃদ সবাইকে হাসতে দেখে রেগেমেগে আরো বম্ব হলো। আয়নকে নিজের থেকে ছাড়িয়ে নিতে নিতে রাগে কটমট করে বলল, ঘাসাঘেঁষি করা তোর পূবে থেকেই একটা মেয়েলি স্বভাব। যা সর, দূরে দাঁড়া। হৃদের কথায় যেন আকাশ থেকে পড়ল আয়ন। দ্রুততার সঙ্গে নাটকীয়ভাবে ছিটকির সরে যেতে যেতে বলল, ছি ছি ভাই, কি বলিস এইগুলা? আমার বউ আছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তুই তো আমার ডিভোর্স করাবি এসব বলে বলে। সাংঘাতিক মানুষ তো তুই। আয়নের খেয়ালি কথায় তেতে উঠে হৃদ। ভেজা গায়ে দাঁড়িয়ে থেকে তিরতির মেজাজে বলল, ফাজলামি পাইছিস? এসব কি? আমাকে ভেজালি কেন? হৃদের কথায় আয়ন ভ্রুকুচকে বলে, তোর সাথে ফাজলামি করব কেন? তুই কি আমার শালা লাগস যে ফাজলামো করব? কিছুটা থেমে পুনরায় দ্রুততার সঙ্গে আয়ন বলে উঠে, হ, হ, শালা লাগিস, লাগিস। শালির জামাই তো শালাই হয়। বয়সে না হলেও সম্পর্কের দিক থেকে আমি কিন্তু তোর বড় হয় হৃদ। সেই সুবাদে একটু ফাজলামো তো করাই যায়, তাই না? আচ্ছা শুন শালা ভাই, হলুদ না লাগালে বিয়ে হয় না। বিয়ে হলেও অর্ধ বয়সে ডিভোর্স হয়ে যায়। শালির জন্য রিস্ক নিতে চাই না বলে হলুদের গোসল করালাম তোকে। বলতে গেলে আমি কিন্তু তোর সরাসরি একটা উপকার করলাম, ভবিষ্যৎ ডিভোর্সের হাত থেকে বাঁচিয়ে দিলাম। তাই ভেজা মুখে একটা শুকনো ধন্যবাদ দিয়ে রুমে চলে যা। আমি আবার দিলদার মানুষ, বর্তমানে একটা ধন্যবাদেই চলবে। তবে ভবিষ্যতে কিন্তু মেয়ের শ্বশুর বানিয়ে ঋণ শোধ করে দিস কেমন? যা এবার। আয়ন কথাগুলো বলতে বলতে দারুণ হাসল। হৃদ রাগে কটমট করে আয়নের দিকে তাকিয়ে রুমে চলে গেল। পুনরায় গোসল করে ওয়াশরুম হতে বের হলো। সারা শরীর হতে তীব্র হলুদে গন্ধ বের হচ্ছে। হৃদ নাক ছিটকায়। এসব ফালতু নিয়ম সে কখনো মানে না। হোক, নির্ঘাত বউয়ের সাথে ডিভোর্সের রিস্কটা নিতে চায়নি বলে তখন সে কাউকে কিছু বলেনি, ঝামেলাও করেনি। নয়তো তার গায়ে হলুদ ছিটানোর দায় এক একটা করুণ দশা করত। মাথা মুছতে মুছতে হৃদ বেডের সামনে এসে দাঁড়ালো কিছুক্ষণ। তারপর সাদা টাওয়ালটা বারান্দায় মেলে দিয়ে রুমের দরজা লক করল। আজ যত কিছু হয়ে যাক না কেন, সে আর রুম থেকে বের হবে না।
নয়তো আবারও কোনো নিয়ম ধরে হৃদকে বাঁধবে। হৃদ ল্যাপটপ বন্ধ করে ফোন হাতে নিল। আপাতত সে ঘুমিয়ে পড়বে, ভালো লাগছে না কোনো কিছু। ঘুমানোর পূর্বে হৃদ আসিফকে কল করে বলে নিল বাহিরের সবকিছু সামলে নিতে এবং কোনো রকম ঝামেলা হলে হৃদকে জানাতে। হৃদ কল কাট করে হাতে ফোন চেক করতেই দেখল ইমেইল থেকে নোটিফিকেশন এসেছে। হৃদ ভাবল কাজের সূত্রে ইমেইল হবে হয়তো, তাই ওপেন করে দেখল ফিহার ফোন থেকে ইমেইল করেছে, হয়তো তাকে কিছু পাঠানো হয়েছে। হৃদ কপাল কুঁচকে সেটা চেক করতে করতে গিয়ে বসল বেডের সাইডে। ততক্ষণে ইনবক্সে বেশ কিছু ছবি দেখতে পেল মার। হৃদ থমকে মার প্রতিটা ছবিতেই সিন করল। লাল পাড়ের বাসন্তী রঙা শাড়িতে অসম্ভব সুন্দর লাগছে তার বউকে। লম্বা করে ঘোমটা টেনে ডাগর ডাগর আঁখিতে অবুঝ ন্যায় চেয়ে আছে ক্যামেরার দিকে। হৃদ মার ছবিগুলো জুম করল। গলায়, মুখে, হাতে হলুদের রংটা স্পষ্ট দেখতে পেল। সেই সাথে লাল ব্লাউজের স্যাঁতস্যাঁতে ভেজা ভাবটাও হৃদের চোখে ধরা পড়ল। কাঁধে ফাঁকে সামান্য উকি দেওয়া ভেজা গামছাটাও মার খোপায় দেখল। হৃদ নিঃশ্বাস আটকে আসায় উপক্রম হলো। তার বউটা সত্যিই দারুণ দেখতে। আজকে মনে হয় একটু বেশি সুন্দর লাগছে। বউ সাজলে কি সবাইকে এমনই লাগে, নাকি সে স্পেশাল ফিল করছে বউটার জন্য? হৃদের মন অস্থিরতায় ছটফট করে উঠে মায়াকে কাছে পাওয়ার জন্য। অল্প না অনেকটা ছুঁয়ে দিতে তীব্র চাহিদা জাগল। তোলপার মনে হৃদ শক্ত হয়ে বসে রইল। গভীর দৃষ্টি তার মার প্রতিটা ছবির উপর। মার বাম হাতের আঙড়াটা মিলাল হৃদ। দুজনের একই। তার মানে মায়াও হৃদের লম্বা হায়াতের জন্য এটা বেঁধেছে। হৃদ গুমুট শ্বাস ছাড়ল। বউটাকে একটু কাছ থেকে দেখতে পারলে ভালো লাগতো তার। হৃদ জেদ করে শুয়ে পড়ল। না, সে যাবে না তার বেয়াদব বউয়ের কাছে। হৃদ কষ্ট পেলে পাক, তারপরও বউকে কাছে টানবে না। তার বউ তো আর তাকে গুরুত্ব দেয়নি, তাহলে হৃদ কেন দিবে? তাছাড়া হৃদ এখন বউয়ের সাথে দেখা করতে গেলে হৃদের দাম কমে যাবে না। বউটা ভাববে হৃদ বউ ছাড়া থাকতে পারছে না একটা দিনও। হৃদ পারে, হৃদ সব পারে। সে বউ ছাড়া খুব ভালো থাকতে পারে। কাল দূরে গিয়ে দেখিয়ে দিবে হৃদ খান বউ ছাড়াও দূরে থাকতে পারে। সে কারোর জন্য ভুলও পাগল নয়, বউয়ের জন্য তো মোটেও পাগল নয়। হৃদ জেদ করল, এবার সে কোনো অবস্থাতেই বাংলাদেশ ফিরবে না, যত কিছু হোক না কেন। যেদিন বউটা তাকে বুঝবে, গুরুত্ব দিবে, সেদিনই বাংলাদেশের ফিরতেও আসবে, নয়তো না। যথারীতি গায়ে হলুদের সকল ফাংশন শেষ হলো। রাত গিয়ে সকাল হলো। এবার দুই বাড়ির সকলের ব্যস্ততা ভিন্ন হলো। কনে বাড়ির মানুষজন মেহমানদের রান্না বান্না ব্যস্ত হয়ে পড়ল। তো সেখানে খান বাড়ির মানুষজন বরযাত্রী রেডি করতে ব্যস্ত। হৃদের আদর্শ নিজেদের রিলেটিভিটি ছাড়া বাহিরের মানুষজনকে আশুগঞ্জ নিবে না। মায়া সিকিউরিটি দিকটা হিসাব করে হৃদ বেশি বরযাত্রীর ভিড় করালো না। অল্প স্বল্প বরযাত্রী দিয়ে হৃদ সবাইকে পাঠালো আশুগঞ্জের উদ্দেশ্য। হৃদ আরও পরে যাবে। বর্তমান সময় দুপুর 2টো। অরেঞ্জ কালারের জর্জেটের মধ্যে ভারী সারারার পরে নিজের রুমে গেল জুই, যেখানে পূব থেকে মায়াকে সাজানো কাজ চলছে। জুই দরজা খুললে রুমে প্রবেশ করতেই সবাই আগে মায়াকে চোখে পড়ল। মায়াকে দেখে তৎক্ষণাৎ মুখ থেকে অস্পষ্ট স্বরে আপনা আপনি বলে উঠে, মাশাল্লাহ। দরজা খোলার শব্দে জড়তার চোখ তুলে তাকায় মায়া। জুইকে চোখের সামনে দেখে খানিকটা স্বস্তির হলো। পুতুল ন্যায় দাঁড়িয়ে থেকে আস্তে করে বলল, আমি পানি খাবো জুই। গলা শুকিয়ে যাচ্ছে। ঠোঁট প্রসারিত করে হেসে এগিয়ে আসলো জুই। পড়ার টেবিলে উপর থেকে পানির বোতলটা নিয়ে গ্লাসে ঢেলে মার দিকে এগিয়ে দিতে দিতে জুই বলল, শুধু শুধু ভয় পাচ্ছিস তুই? তোকে দেখে তো জিজুর গলা শুকিয়ে যাওয়ার কথা। পানি চাইলে জিজু চাইবে, তুই কেন চাচ্ছিস? ইতস্তত মায়া জড়তায় কিছু বলল না, জুইকে চুপচাপ পানিটা খেল। আরও কিছুক্ষণ সময় নিয়ে মার ড্রেসআপ ঠিক করে একে একে চলে যায় 4জন মেকআপ আর্টিস্ট। জুই এগিয়ে যায়। মায়া নিয়ে ম্যারেজ হলে যেতে হবে বলে ফিহা। হিয়া ছায়াকে কল করলো এদিকটায় আসতে। ফোন পাওয়ার অল্প কিছু সময়ের মধ্যেই একে একে সবাই আসলো। রুমে ঢুকে মায়াকে দেখে একত্রে অস্পষ্ট স্বরে আওড়ালো, মাশাল্লাহ। বিকাল প্রায় 4টের ঘরে। হৃদ তোত্তারামি করতে করতে আসিফকে নিয়ে আসলো 4টার দিকে। 4 গাড়ি ভর্তি বডিগার্ড সহ নামলো ম্যারেজ হলে সামনে। চারপাশে থেকে বাচ্চারা হইহুল্লোর চিৎকার চেঁচামেচি ধ্বনি আসে কানে, বর এসেছে, বর এসেছে, বর এসেছে। হৃদ বিরক্তির ভঙ্গিতে নেমে এগিয়ে যায় সামনে। পরনে তার ফুল সাদা ড্রেসআপ, সাদা শার্ট প্যান্ট ইন করা, সাদা কোট দিয়ে। গলার টাইটা কালো চিকন ফিতার। বাম হাতে কালো ব্যান্ডের ঘড়ি, তো চুলগুলো সব স্পাইক করে সেট করা।
না পাঞ্জাবি, না শাওরানি, তোত্তারামি করে কিছুই পরল না। হৃদ বিয়ের সাজে না আসলেও সবার নজর সুদর্শন সুন্দর দেখতে গ্যাংস্টারের উপরই। বডিগার্ড সহ হৃদ এগিয়ে যেতে চাইলে গেটের সামনে বাধা পেল। মেয়েদের বিশাল গ্যাংফিতা বেঁধে হৃদের জন্য দাঁড়িয়ে আছে টাকা উসুল করতে। হৃদ কপাল কুঁচকায়, এক নজর টেবিলের উপর হাজিবাজি জিনিসপত্রের দিকে তাকালো। আপাতত সে বুঝতে পারছে না তাকে কেন আটকানো হচ্ছে। হৃদ ঘাড় ঘুরিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে আসিফের দিকে তাকালো। আসিফ হৃদের দৃষ্টির মানে বুঝতে পেরে দ্রুততার সঙ্গে দৌড়ে আসে। চোখের সামনে মেয়েদের বিশাল গ্যাং দেখে খানিকটা সেও থতমত খেল। বিশেষ করে সেই গ্যাংয়ের অংশীদার হয়ে টিয়াকে দাঁড়িয়ে থাকতে দেখে খুব খুব করে কেসে উঠে তার মধ্যে একবার আর চোখে হৃদকেও দেখে নিল। হৃদের তীক্ষ্ণ দৃষ্টির ভয়ে আসিফ দ্রুত এগিয়ে যায় মেয়েদের দিকে। এদিকে সেদিকে না তাকিয়ে জোর গলায় ধমক দিয়ে উঠে টিয়ার উদ্দেশ্য। এই, কি করছো এখানে? পথ ছাড়ো। মরার শখ হয়েছে বুঝি? কোথায় পথ আটকাতে হবে সেটাও জানো না? এত জ্ঞান নিয়ে চলো কিভাবে? যাও, পথ ছাড়ো। আসিফের ধমকে নাক ছিটকালো টিয়া। আসিফকে মুখ ভেঙ্গিয়ে বলল, এই একদম গুন্ডামি করবেন না এখানে। যেখানে সেখানে গুন্ডামি করে পার পেয়ে যাবেন বুঝি? যান, আগের টাকা নিয়ে আসুন আইসক্রিম চোর কোথাকার। টিয়ার কথায় হাসির শব্দের রোল পাওয়া যায় আশেপাশে মেয়েদের। মেয়েরা আইসক্রিম চোর বিষয়টা নিয়ে মজা করতেই আসিফ তেতে ওঠে। রাগে চিবিয়ে চিবিয়ে টিয়াকে বলে, আমি আইসক্রিম চোর? জীবনে কয়টা আইসক্রিম চুরি করে খাইছি তোমার? গান বানিয়ে পাওয়ার দেখাচ্ছ আমাদের? পেয়ে নেয় তোমায় আলাদ। শরীরের হাড্ডি কয়টা থাকে আমিও দেখব। ভালোই ভালোই পথ ছাড়ো। আসিফের কথায় টিয়া ব্যঙ্গ করে বলে, শরীরের হাড্ডি কয়টা থাকে আমিও দেখব। যান, দেখার সময় দেখিয়েন। আমিও দেখে নিব কার সাহস কতটুকু আছে। এখন টাকা বের করেন। গরিব শালীদের বকশিস। বড়লোক দুলাভাই গুনে গুনে 5 লাখ টাকা দিবেন। তারপর ভিতরে এন্ট্রি নেওয়া যাবে নয়তো না। আসিফ চোখ ছোট ছোট করে তাকায়। মেয়েটার দুরন্ত সাহস দেখাচ্ছে এখন। হুট করে এত সাহস পেল কোথায় থেকে? তাছাড়া আসিফ এখনও বুঝতে পারছে না এত টাকা কিসের জন্য দিবে তারা। হৃদ বিরক্তিতে অতিষ্ঠ করে ঠায় জায়গায় দাঁড়িয়ে আছে রাগে। নিজের বিয়ে বলে মূলত সিনক্রেট করতে চায় না সে। নয়তো এতক্ষণ সবকিছু উল্টে ফেলতো বডিগার্ড দিয়ে। গেটের মেয়েদের হাঙ্গামা দেখে এগিয়ে আসলো আয়ন। হৃদকে রাগে মুডে দাঁড়িয়ে থাকতে দেখে দ্রুত আগালো। বলা যায় না এই বান্দা কখন কি করে বসে। শেষে দেখা গেল নিজের বিয়েতে নিজেই ঝামেলা ক্রিয়েট করে ফেলেছে হৃদ। আয়ন এগিয়ে এসে মেয়েদের টাকার বিষয়টা শুনল এবং সুন্দর করে হৃদকেও বুঝিয়ে বলল বিয়ের করতে গেলে গেইটে শালীদের টাকা দিতে হয়, এইটাই নিয়ম। হৃদ হ্যাঁ বা না কিছুই বলল না। শুধু আসিফকে গম্ভীর মুখে বলল, যে যত টাকা চাই সবটা দিয়ে দিতে দ্রুত। হৃদের কথায় আসিফ চোখ ছোট ছোট করে বলে, ভাই আমি তো এত টাকা ক্যাশ আনেনি। কার্ড আছে, ব্যাংক থেকে তুলতে দিতে হবে। হৃদ বিরক্তি কণ্ঠে বলে, ওকে দেন, তুলে দিয়ে ঝামেলা শেষ কর। হৃদের কথায় তৎক্ষণাৎ সায় জানালো আসিফ, কিন্তু আপত্তি করে বসল মেয়েরা। তারা যতক্ষণ না টাকা পাবে ততক্ষণ হৃদকে ভিতরে যেতে দিবে না। আর এতে হৃদ রাগে কটমট করে দুহাতের মুষ্টি চেপে দাঁড়িয়ে থাকতে দেখে আয়ন হৃদের রাগের আভাস পেয়ে দ্রুত বলে উঠে, দেখ মেয়েরা, তোমাদের দেনা পাওয়া সব মিটিয়ে দিবে আসিফ। আমি জিম্মা নিচ্ছি তোমাদের টাকার। দরকার হলে তোমাদের আবদারের দ্বিগুণ টাকা দিবে আসিফ। কিন্তু এখন আপাতত বরকে ভিতরে যেতে দাও প্লিজ। আয়নের কথায় সবাই সম্মতি দিল। কিন্তু টিয়া আপত্তি করে বলল, ডক্টর ভাইয়া আপনার কথা মানলাম। তবে আমরাও আসিফ ভাইয়ার সাথে ব্যাংক পর্যন্ত যাব। উনাকে বিশ্বাস নেই আমাদের। উনি দিনে দুপুরে অন্যের আইসক্রিম চুরি করে খেতে পারে, সেখানে যদি আমাদের টাকা মেরে দেয় তো? আপনি উনাকে বলুন আমাকে সাথে নিয়ে যেত। টিয়ার কথায় সব মেয়েরা হুই হুই করল। আয়ন রাজি হলো। সবাই হৃদের পথ ছেড়ে দিল। হৃদ বডিগার্ড সহ ভিতরে প্রবেশ করল। কিন্তু মেয়েরা সবাই আসিফকে ঘিরে ধরল টাকার জন্য। আসিফ রাগে কটমট করে টিয়ার দিকে তাকাতেই টিয়া দুষ্টু হেসে এক চোখ মারল। সাদার সমাহারের আয়োজন। সাদা ফুলে ফুলে সাজানো সবকিছু। চারপাশে মানুষজন গিজগিজ করছে। তবে সবাই মার পারিবারিক আত্মীয় স্বজনরা। হৃদ বরযাত্রী মাত্র 50 জনের মতো হবে। বাকি সবাই বডিগার্ডই। প্রায় 40-50-এর মতো হবে বডিগার্ড ঘিরে দাঁড়িয়ে। তাছাড়া সেদিনের ঘটনা পর হৃদ সার্বক্ষণিক টাইট সিকিউরিটি দেওয়া। আইডেন্টি ছাড়া কারো বিয়েতে অংশগ্রহণ নিষেধ। মার আশেপাশে মার নিজ পরিবার ছাড়া অন্য কারো যাওয়াও নিষেধ।
হৃদ সরাসরি ম্যারেজ হলে প্রবেশ করল কোনো রকম বাধা ছাড়া। দুই সাইডের সারিবদ্ধভাবে চেয়ার পাতা মধ্যে সরু রাস্তা ধরে সামনে এগুলো। এদিক সেদিকে না তাকিয়ে সোজা গিয়ে বসল স্টেজ বিছানা উপর পা ভেঙে। ফুলে ফুলে সাদা সেই নরম বিছানার মধ্যস্থানে সাদা পাতলা পর্দায় টাঙ্গানো হয়েছে সাদা ফুলের ডেকোরেশন করে। হৃদ বিছানার মধ্যস্থানে আসন পেতে বসতেই দ্রুত এগিয়ে আসল আরাফ খান। হৃদের পাশে পা ভাঁজ করে তিনিও বসল। একে একে বাকি সবাইও এগিয়ে আসলো এদিকে। এতক্ষণ যাবৎ সবাই হৃদের অপেক্ষাতে ছিল। আয়ন, সোহাগ, নাহিদ চৌধুরী, নিহা, মারিহা, মেহেরবান, সাহেবাসহ হৃদের বাকি আত্মীয় স্বজনরাও হৃদকে ঘিরে চারপাশে গোল করে বসল। আরিফ এগিয়ে এসে হৃদের সাথে কৌশল বিনিময় করে খাবার কথা জিজ্ঞাসা করতেই হৃদ মানা করে দেয়, সে খাবে না বলে। আরিফ খানিকটা জোর করতে চাইলে আরাফ খান ইশারায় বুঝায় জোর না করতে। ফুলের পর্দার ওপাশে মেয়ের পক্ষের সবাই একে একে এসে গোল করে বসল। মায়াকে তখনও আনা হয়নি, তবে মায়াকে ম্যারেজি হলে একটা রুমে রাখা হয়েছে জুই আর ফিহাকে দিয়ে। আয়ন আসার পর থেকে একটা বারের জন্য জুইকে চোখের দেখাও দেখতে পায়নি। এমনকি জুই গেটেও দাঁড়ায়নি মার জন্য। মায়াকে একা রেখে যেতে চায়নি বলে তাই। কাজী সাহেব আসতেই ডাক পড়ল মার। আরিফ সংবাদ পাঠাতেই হেনা খান আর ফিহা মায়াকে পাশ থেকে ধরে বের হলো। উপস্থিত ছোট বড় সবার দৃষ্টিতে তৎক্ষণাৎ ভিড়ল আক্রোশিত কোণের উপর। আরাফ খান মায়াকে দেখে স্পষ্ট স্বরে ছোট করে মাশাল্লাহ বলতেই হৃদের কানে বাজল সেটা। হৃদ নড়েচড়ে বসল। তারপরও হৃদ জেদ ধরে একটা বারের জন্য চোখ তুলে মার দিকে তাকালো না পন্ত। রাগে চোখ মুখ শক্ত করে ঠায় জায়গায় নিচু দৃষ্টিতে বসে রইল। মায়া ঘোমটা আড়াল থেকে চোখ উঁচিয়ে সামনে হৃদের দিকে তাকালো। দৃষ্টি তার দারুণ ছলছল। হৃদকে নিজের দিকে তাকাতে না দেখে দলা পাকিয়ে আসলো কান্নায়। এটা কোনো কথা হলো? বিয়েটা কি সবসময় আসবে তাদের জীবনে? মায়া কি সবসময় বউ সাজবে এমন করে? এত আয়োজন করে, আপাতত সবকিছু ভুলে কি একটু মায়ের দিকে তাকানো যায় না? একটু দেখা যায় না মায়াকে? সবকিছুতে কি এতটা জেদ করা জরুরি যে ভালোবাসার মুহূর্তগুলোতেও তার তোত্তারামি করতে হবে? এই যে সবাই বলছে মায়াকে সুন্দর লাগছে, অথচ সেই সৌন্দর্যটা যদি ভালোবাসার মানুষটা একটা বার চোখ তুলে নেয় দেখল, তাহলে মার সকল সুন্দর লাগাটাও বৃথা। বৃথা মার বিয়ে নিয়ে এত সব যুদ্ধ, যদি ভালোবাসামো দুটো স্মৃতি বানাতে না পারে দুজনের। মায়া গুমোট কান্না নিয়ে ফের নিচের দিকে তাকায়। ছোট ছোট পা ফেলে হেনা খান আর ফিহার সাথে সামনে আগালো সাদা ঘোমটা ধরে। ফুলে ফুলে সাদা বিছানায় মায়াকে বসাতেই মায়াও যেন সেই সাদা ফুলের রানী হয়ে গেল। সাদা ফুল থেকে মায়াকে ভিন্ন করা গেল না। মার পরনের সাদা ডিজাইনার ফুলা লেহেঙ্গাটা মধ্যেও সাদা পাথরের লতানো গোলাপ ফুলের কাজ করা। ভারী কাজের ফুলহাতার স্লিপ সাথে মাথায় সাদা সিল্ক কাপড়ের ছোট করে হিজাব করা। দুটো ডিজাইনার দোপাট্টা দিয়ে মার সাজ কমপ্লিট করল। একটা গা মুড়িয়ে কাজে তুলল শাড়ির মতন, অন্যটি মাথায় বাঁধল লম্বা ঘোমটা টেনে। লেহেঙ্গার সাথে মিল রেখে পাথরের কাজের সাদা মোজা পরল হাতে পায়ে। গা ভরতি সাদা আর সবুজ পাথরের ডায়মন্ডের ছোঁয়া। হেনা খান মায়াকে হৃদের সম্মুখে বসিয়ে তিনিও মার পাশে বসে পড়ল। কয়েক সেকেন্ড ব্যবধানে কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করল। উপস্থিত সবাই নির্জন হলো আসন্ন বিয়েতে। ততক্ষণে আসিফও টিয়াকে নিয়ে উপস্থিত হলো টাকার ঝামেলা শেষ করে। আসিফ হৃদের সাইডে আর টিয়া মার পাশে সরে গেল। কাজী সাহেব যথা নিয়মে বিয়ে পড়ানো শুরু করে খানিকটা বাদে মায়াকে কবুল করতে বললে মায়া ফুপিয়ে ওঠে কান্নায়। জুই, মুক্তা, ফাতেমা খাতুন চোখও ছলছল করে উঠে মার কান্না দেখে রক্তের টানে। হেনা খান মার মাথায় আলতো হাত বুলিয়ে আদর করে শান্ত করতে চাইল, কিন্তু এতে তেতে উঠল হৃদ। মার কান্নায় যেন হৃদের চেপে রাখা রাগের 16 কলা পূরণ হলো। সে কি এই নারীকে বিয়ের জন্য ফোর্স করেছিল? না করেনি। তাহলে এখন তাকে বিয়ে করতে এত কান্না কিসের আবার? এত নাটক ভালো লাগছে না তার। হৃদ রাগের তেতে উঠে দাঁড়িয়ে পড়ল বিয়ে করবে না বলে। রাগের দাঁতে দাঁত চেপে আসিফ ডেকে বলল, আসিফ, গাড়ি বের কর। আমি বিয়ে করব না। হৃদের এমন কথায় আতঙ্কে উঠে মায়া। সত্যি সত্যি যদি হৃদ চলে যায় সে ভয় কারো অপেক্ষা না করে কান্না ভুলে গড়গড় করে দ্রুততার সঙ্গে কবুল বলে উঠল। একবার না, দুবার নয়, পুরো 4বার শব্দ করে কবুল 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 বলে ফেলল। হৃদের কানে অবধি মার কবুলের শব্দটা পৌঁছাতে হৃদ শান্ত হল। বিনা বাগ বয়ে ঠাস করে আবারও জায়গায় বসে পড়ল।
উপস্থিত সবাই ভ্যাবাচেকা খেয়ে যায় জামাই বউয়ের কাণ্ডে। বর চলে যেতে চাচ্ছে তো বউ কবুল বলে আটকাচ্ছে। কাজী সাহেব ড্যাব ড্যাব করে একবার হৃদের দিকে তো অন্যবার পর্দার আড়ালে মার দিকে তাকাচ্ছে। মূলত তিনি বুঝতে পারছে কি হচ্ছে। এতক্ষণ বউকে দিয়ে একবার কবুল বলানো যাচ্ছে না, অথচ স্বামীর তোত্তারামি করে উঠতেই বউ চারবার কবুল বলে দিল তাও শব্দ করে। কাজী সাহেব মন্ত ধ্যান ভাঙে হৃদের ধমকে। তিনি চমকে উঠে হৃদের দিকে তাকাতেই হৃদ চাপা স্বরে বলে, আপনাকে ও কি আলাদা ইনভিটেশন দিতে হবে বিয়ে পড়ানোর জন্য? কাল অপেক্ষা করছেন, শুরু করুন। হৃদের অস্থিরতা দেখে আয়ন ঠোঁট চেপে হেসে হৃদের কানে কানে ফিসফিস করে বলল, ভাই, বউ তোর পালিয়ে যাচ্ছে না, একটু ধৈর্য ধরে বসো, আজ অন্তত রাগ দেখাস না। চারপাশে সবাই হাসছে কিন্তু হৃদ বিরক্তির চোখ তুলে আয়নের দিকে তাকায়। সে বিয়েটা করতে উতলা নয়, বরং বিয়েটা দ্রুত শেষ করতে উতলা। তার এসব ঝামেলা ভালো লাগছে না, সবকিছুর উপর বিরক্তি লাগছে। শুধু এই বউটার জন্য তাকে আজ এসবের মধ্যে জড়াতে হচ্ছে। কাজী সাহেব পুনরায় বিয়ে পড়ানো শুরু করে। মায়া আর কাঁদল না হৃদের ভয়। হৃদ যদি চলে যায় তো সে ভয় চুপ থাকল। কাজী সাহেব হৃদকে কবুল বলতে বললে হৃদ রাগ নিয়ে পরপর 3 কবুল বলে ফেলে একসঙ্গে। আলহামদুলিল্লাহ বলে সবাই বিয়েটা সম্পূর্ণ করে। আরাফ খান এগিয়ে এসে শফিকুল ইসলামের সঙ্গে কোলাকুলি করল। আরিফের সঙ্গেও করল খুশিতে। কিন্তু হৃদ জায়গায় থেকে নড়ল না, আর না কারোর সঙ্গে কোলাকুলি করল। দম মেরে জায়গায় বসে রইল। সবাই বউ দেখার জন্য বড় আয়না আনল। হালকা পর্দা সরিয়ে হৃদ মার সম্মুখে আয়নাটা রাখল। কিন্তু হৃদ আয়নায় দেখল না, বরং তোত্তারামি করে জায়গায় ছেড়ে উঠে গেল, যার ফলে মার ঘোমটাও আর সরানো হলো না। কিন্তু আয়ন জুইকে দেখল সে আয়নার মধ্যে। দুজনের চোখাচোখি হয়ে যেতে আয়ন দুষ্টু হেসে এক চোখ মারল ঠোঁটের চুমু দিয়ে। জুই থতমত খেয়ে দ্রুত অন্যদিকে তাকালো। আজকাল এই অসভ্য ডাক্তার একটু বেশি অসভ্য হয়ে যাচ্ছে, তাকে সামলানো দায়। আরাফ খান বউ বিদায় করা নিয়ে তারা দিল। শফিকুল ইসলাম মায়াকে বিদায় করতে চেয়ে হৃদের হাতে সঁপে দিতে চাইল, কিন্তু মায়া শফিকুল ইসলামকে জড়িয়ে ধরে শব্দ করে কেঁদে উঠতেই হৃদ তিরতির মেজাজে ফেটে পড়ল। সে বুঝে না এই মেয়েগুলা আসলে চায় কি। এক তো বিয়ে বিয়ে করে প্রথমে তার মাথা চিবিয়ে খেল, এখন বিয়ে করে বিদায় বেলা মরার মতো কান্না করবে কেন? সে কি তার বউকে বাসায় নিয়ে বউ পেটা করবে, যে সেই দুঃখে বাপ ভাইয়ের গলা জড়িয়ে ধরে কাঁদছে এখন? হৃদ বিষয়টি সহ্য করতে পারল না, তাই মায়াকে রেখে এবার সত্যি সত্যি জায়গায় ছেড়ে বের হয়ে যেতে যেতে হাত ছেড়ে ডাকলো আসিফকে। আসিফ, আমার গাড়ি বের কর কুইক। হৃদ কথাগুলো বলতে বলতে গায়ের কোট টেনে খুলে হাতের মুঠোয় নিল। রাগে ফুসফুস করতে করতে ডান হাতে গলার টাই খস করল। পিছনে থেকে দৌড়ে আসা বডিগার্ডগুলোর একজনকে হাত বাড়িয়ে কোটটা দিল। গাড়ির দিকে এগিয়ে যেতে যেতে শার্টের হাতা টেনে গোটালো কুইন অবধি। শালার জিন্দিগি ছেহ, মেয়ে মানুষ মানেই ঝামেলা। বিয়ে করতেও কাঁদে, না করলেও কাঁদে। যাবে কোথায় তারা? এত কেঁদেকুটে বিয়ের করল, অথচ এখন এমন ভাবে কাঁদছে দেখে মনে হচ্ছে হৃদ তার বউয়ের মাথায় বন্দুক ঠেকিয়ে বিয়েটা করেছে। হৃদের কাছে যেন মার সুখে থাকবে না, দুঃখে রাখবে হৃদ, এজন্য দুনিয়াকে কেঁদে কেটে দেখাচ্ছে। আসলে হৃদেরই দোষ, তার বিয়েটা করতে আসায় উচিত হয়নি। এমনি বউকে ধরে নিয়ে যেত তাহলে সেটাই বেশ হতো। হৃদ রাগে রি রি করে গাড়ির দিকে এগিয়ে যেতেই একজন বডিগার্ড দ্রুত গাড়ির দরজা খুলে দিল। হৃদ উঠে বসল পিছনে সিটে। আসিফ হৃদের সাথে গেল না। হৃদের পরিবারের সিকিউরিটি দিতে হবে বলে সে সবাইকে নিয়ে পড়ে যাবে। হৃদ চলে যেতেই মায়া আরো ডুকরে কেঁদে উঠল। কিভাবে সবটা গুছাবে বুঝতে পারল না। অজ্ঞাতর শফিকুল ইসলাম মায়াকে হেনা খান আর আরাফ খানের হাতে সঁপে দিয়ে বিদায় করল। মায়া একে একে লম্বা সময় নিয়ে পরিবারের সবার থেকে বিদায় নিল। আরিফ মার বিদায় বেলা শক্ত আবরণ ছেড়ে নরম হয়ে পড়ল। কলিজার টুকরো বোনকে বিদায় করতে গিয়ে তার পুরুষওয়ালী মনটাও নরম হয়ে চোখ গলিয়ে জল গড়াল। সবার এত এত কান্না দেখে আয়ন চুপচাপ জুইয়ের পিছনে দাঁড়ায়। জুই তখনও কান্নায় নাক টানছিল। আয়ন মাথা ঝুঁকে জুইয়ের কানে কানে বলল, জুই, আমাদের বিয়ের সময় কিন্তু আপনি এত কাঁদবেন না কেমন? আমি কিন্তু মেনে নিব না। আয়োজনের সাথে হেনা খান মায়াকে বরণ করল খান বাড়িতে। চারপাশে মায়াকে ঘিরে ভিড় জমে আছে। মার দীর্ঘ পরিচিত বাড়িটাতে যেন আজ প্রচণ্ড অস্তিত্ব আর জড়তা কাজ করছে। মনে হচ্ছে সবকিছু আবার নতুন করে শুরু হয়েছে মার জীবনের।
খুব অনুভূতিগুলো যেন আজ আবার নতুন মনে হচ্ছে। জড়তায়, মায়া, লজ্জায় মিলিয়ে যায় গাঢ় অনুভূতিতে। হেনা খান মায়াকে সোফায় বসায়, মাথার ঘোমটা উপরে তুলে সবাইকে দেখালো, তবে কাউকে ছবি তুলতে দিল না। হৈহুল্লোড় মাতামাতির পরিবেশে মায়া দীর্ঘ 3 ঘন্টা একই জায়গায় বসে রইল দম মেরে। অনেকেই বউ দেখতে স্পেশালি খান বাড়িতে এসেছে, কারণ তারা বিয়েতে অ্যাটেন্ড করতে পারেনি তাই। হেনা খান সবকিছু মধ্যে দিয়েও মায়াকে বার কয়েক এটা সেটা খাইয়ে দিয়ে গেল। তিনি জানেন মার কিছুক্ষণ পরপর খিদা পায় তাই। রাত 10টার দিকে নিহা, মারিহা, টিয়াকে দিয়ে মায়াকে পাঠালো হৃদের রুমে। মায়া তীব্র অস্তিত্বে ছোট ছোট পা ফেলে পৌঁছালো হৃদের রুমে। দম বন্ধকর পরিস্থিতিতে মায়া দরজার সামনে ঠায় শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। অস্তিত্বের বুক তীব্র ধরফর করছে। সর্বাঙ্গ নাড়িয়ে কেঁপে উঠে জানান দিচ্ছে অজ্ঞান হওয়ার আগাম বার্তা। মায়া নিঃশ্বাস টানতে কষ্ট হলো বিদায় ঠোঁট ফাঁক করে শ্বাস টানল নিজের মাঝে। মার শরীরের তরতর কম্পনে নিহা, মারিহা বুঝতে পেরে কপাল কুঁচকে তাকালো। বিষয়টি দমে রাখতে না পেরে মারিহা প্রশ্ন করে ফেলল, কি ব্যাপার মায়া, এইভাবে কাঁপছ কেন তুমি? এনিথিং রং? লেহেঙ্গার দুপাশ শক্ত করে চেপে ধরে নত মস্তিষ্কের মায়া নিজের মাথা নাড়িয়ে না বুঝাল। ছোট করে বলল, আমি পানি খাবো আপু। মার অবস্থাটা আন্দাজ করতে পারল নিহা আর মারিহা, কিন্তু মায়াকে আপাতত লজ্জায় ফেলতে চায় না বলে নিহা মায়াকে ছেড়ে গেল পানি আনতে। মারিহা মায়াকে নিয়ে বসায় হৃদের ফুলে ফুলে সাদা বিছানার মধ্যস্থানে। ততক্ষণে নিহাও মার জন্য পানি নিয়ে আসল। মারিহা মায়াকে পানি খাইয়ে পুনরায় নিহার হাতে গ্লাসটা তুলে দিয়ে ইশারায় বুঝায় চলে যেতে। মারিহার ইশারা অনুযায়ী নিহা টিয়াকে নিয়ে চলে গেল বাহিরে। মারিহা পুরো রুমটা এক পলক দেখল। সম্পূর্ণ রুমটা সাদা ও পিঙ্ক কালারের গোলাপ ফুলে ডেকোরেশন করা। বেডের চারপাশে সাদা পাতলা পর্দা টাঙানো ডেকোরেশন করে অসম্ভব সুন্দর বাসর সাজানো হয়েছে। আয়ন নিজে সাজিয়েছে লোক দিয়ে। মারিহা ঘাড় ঘুরিয়ে নত মস্তিষ্কের মার দিকে তাকালো। এখনো মার শরীর কাঁপছে। মারিহা আলতো হেসে মার কম্পনরত হাত দুটো একটা নিজের হাতে নিল। মারিহা নিজেও হালকা ইতস্তত বোধ করল মায়াকে কিছু বলতে চাওয়াতে, কিন্তু বাড়ির বড়রা মারিহাকে দায়িত্ব দিয়েছে মায়াকে আজকের রাত সম্পর্কে জ্ঞান দিতে। তার সাথে মায়া এতটা ফ্রি না হলেও মার বড় হিসাবে কথাগুলো বলতে হচ্ছে মারিহাকে। অজ্ঞাত মারিহা হাসফাস করে মার একটা হাত নিজের মধ্যে নিয়ে আশ্বস্ত ধীরে ধীরে বলতে শুরু করল, মায়া, এই যুগের মেয়েদের বেশ কিছু ভেঙে বলতে হয় না। তারা অল্পতেই অনেক কিছু বুঝে। আমি জানি তুমিও বুঝো স্বামী স্ত্রীর সম্পর্কটা কি। তারপরও বাড়ির বড়রা সবাই আমাকে দায়িত্ব দিয়েছে তোকে আজকের রাত সম্পর্কে ধারণা দিতে। আমি বেশ কিছু তোমাকে বলবো না, শুধু এতটুকুই বলবো, হৃদ ভাইয়া তুমি বলতে পাগল, অনেক বেশি ভালোবাসে তোমাকে। হ্যাঁ, এখন একটু রেগে আছে তোমার উপর, কিন্তু তুমি ভাইকে ভালোবাসতে চাইলে হয়তো তোমাকে ভাই ফিরাতে পারবে না শত রাগ করলেও। দেখ মায়া, তোমাদের মধ্যে মনমালিন্যতাটা আমরা সবাই জানি, আর এজন্য ভাই আজকের রাতে সুইজারল্যান্ড ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। শেষ রাতের দিকে হয়তো ভাইয়ের ফ্লাইট পড়েছে, তাই যেভাবেই হোক, যেমন করেই হোক, ভাইকে তুমি আটকাও। নিজেদের মধ্যে রাগ অভিমান মাটি করে ফেল। আমরা যেন সকালে উঠে তোমাদের মধ্যে সবকিছু ঠিকঠাক দেখি, এতটা আবদার সবার। নয়তো ভাই একবার বাহিরে চলে গেলে আবার কবে আসবে তা কেউ জানে না। এতে করে কিন্তু তোমাদের সম্পর্কটা আরো নষ্ট হবে। ভাই ছেলে মানুষ, তুমি মেয়ে মানুষ, তার উপর তুমি ভাইয়ের ভালোবাসার বউ। তাই কিভাবে কি করতে হবে আশা করছি তোমাকে বলতে হবে না। যেভাবে হৃদ ভাইকে আঁচলে বাঁধা সহজ হবে, সেভাবেই বাঁধো। তারপরও বাঁধো, ভাইকে যেতে দিও না। আমি কি বলতে চাচ্ছি তুমি বুঝতে পারছো তো মায়া? মায়া নত মস্তিষ্কের আস্তে করে জবাব দিল, হুম। তুমি পারবে তো হৃদ ভাইকে আটকাতে? হুম। ভেরি গুড। আমরা আশায় রইলাম যাতে তোমাদের মধ্যে সবকিছু ঠিক হয়ে যায়। আচ্ছা, রুমটা পছন্দ হয়েছে তো তোমার? আয়ন ভাইয়া সাজিয়েছে তোমাদের জন্য। অবশ্য হৃদ ভাই এখনো জানেন না তার রুমের এই অবস্থা করা হয়েছে সেটা। জানলে হতো রাগারাগি করবে, কিন্তু তাতে কি, আমাদের আয়ন ভাইয়া আছেন না, সে সামলে নিবে হৃদ ভাইকে। আচ্ছা, তুমি ঠিক হয়ে বসো, হৃদ ভাই হয়তো চলে আসবে কিছুক্ষণের মধ্যে। মায়া ধীরে মাথা নাড়ালো। মারিহা লাজুক হেসে মার মাথায় ফের ঘুমটা টেনে বিছানা মধ্যখানে পরিপাটি করে বসালো। যেতে যেতে রুমের লাইট নিভিয়ে দিতেই মায়া শক্ত করে লেহেঙ্গা চেপে ধরল তীব্র অস্তিত্বে।
মারিয়া বাহির থেকে দরজা চাপিয়ে লক করে দিয়ে নিচে চলে গেল সবাইকে নিয়ে। দেখা গেল দরজার সামনে দাঁড়িয়ে হৃদকে ডিস্টার্ব করলে বাসায় ছোটখাটো একটা তাণ্ডব হয়ে যাবে। এমনিতে বিয়েতে কিছু বলেনি বলে যে এখনও বলবে না এমনটা না, বরং দেখা যাবে সারাদিনের রাতটা হৃদ এখন তাদের উপর দিয়েই বলাল। তাই ভালোই ভালোই সবাই কেটে পড়ল নিচে। হৃদ আসলো আরও 1 ঘন্টা পর। মার খোঁজ না নিয়ে ধুপোধাপ পা ফেলে সোজা নিজের রুমে গেল। মায়া কোথা আছে সেটাও একবার চোখ আওড়িয়ে দেখতে চাইল না। হৃদ রুমের লক খুলে ভিতরে প্রবেশ করতেই নাকে তীব্র ফুলের গন্ধ পেল। কপাল কুঁচকে সন্দেহ বসে রুমের লাইট জ্বালাতে হৃদ থমকে গেল। মায়াকে ফুলে ফুলে সাদা বিছানায় বউ হয়ে লম্বা ঘোমটা টেনে বসে থাকতে দেখে হৃদের বুকের চিনচিন অসহ্য ব্যথাটা আবারও শুরু হলো। দম বন্ধ হয়ে আসলো নিঃশ্বাসের অভাবে। মেরে হৃদ জায়গায় দাঁড়িয়ে রইল। মা হৃদের উপস্থিতিতে জর্জর হয়ে ভয়ে আরও সিটিয়ে গেল। তীব্র বুক ধরফে আষ্টস হয়ে আরও শক্ত করে চেপে ধরল লেহেঙ্গার দু পাশ। হৃদ থমথমে মুখে মায়াকে না চাইতেও পর্যবেক্ষণ করল। সাদা বিছানা, সাদা ফুল, সাদা বউ। চমৎকার সুন্দর লাগছে দৃশ্যটি। মায়াকে দেখে হৃদের বেহা মন অস্থির হল। ছটফট করল তীব্র থেকে তীব্র। বউয়ের কাছে যেতে বাধ্য করল। কিন্তু হৃদ গেল না মার কাছে, বরং তীব্র বুক ধরফে দাঁতে দাঁত চেপে বের হয়ে গেল রুমে থেকে। অস্তিত্বে আটকে আসা শ্বাসটা বুক ফুলিয়ে ছাড়ল। এজন্য হৃদ মায়াকে দেখতে চায়নি সারাদিন ধরে। সে জানে তার বেহা মন তার কথা শুনবে না, অবাধ্য হয়ে বউয়ের কাছে চলে যাবে। এজন্য তো হৃদ বউ থেকে দূরে দূরে থাকছিল। কিন্তু অবশেষে সফল হতে পারল না। হৃদ প্রচণ্ড রাগে হুঙ্কার ছাড়ল। কে তার রুম ফুলে দিয়ে সাজালো জানতে চাইল। হৃদের হুঙ্কারে মায়া ঘর থেকেই কেঁপে উঠল। মায়াকে সুযোগ না দিয়ে হৃদ আবারও রুম থেকে বের হয়ে যাওয়াতে মায়া ফুপিয়ে কেঁদে উঠে হেলিয়ে আছড়ে পড়ল বালিশের উপর। হৃদের রাগী হুঙ্কারে আয়ন এগিয়ে আসলো। এক হাতে হৃদের কাঁধ জড়িয়ে ধরে খেয়ালি করে বলল, তুই কি ভাই, এমন চিল্লাচিল্লি করছিস কেন? বাসর তো সাজিয়ে আসলাম। যদি না সাজাতাম তখন চিল্লাচিল্লি করতি। তাহলে নাও বুঝতাম তোর ফার্স্ট নাইট আমরা কেউ স্পেশাল করে সাজায়নি বলে নষ্ট করে দিলাম। কিন্তু সবকিছু ঠিকঠাক করে সাজিয়ে দেওয়ার পরও কি এমন চিল্লাচিল্লি আমাকে ধন্যবাদ দেওয়ার জন্য করছিলি তুই? দেখ হৃদ, আমার সোজা সাপটা কথা, তোর শুকনো মুখের ধন্যবাদ আমি আর নিব না। ঋণ শোধ করবি তোর মেয়ের শ্বশুর বানিয়ে। আমার ছেলের বউ হিসাবে তোর মেয়ে ফিক্সড। বিআই হিসাবে যদি এখন তুই আমাকে আগ বাড়িয়ে খাতিরদারি করতে চাস, তাহলে করতে পারিস। আমি না করব না। তবে খাবারগুলো কিন্তু দেশি আনবি কেমন? আসলে বেদেশি খাবারে আমার রুচি নষ্ট হয়ে গেছে। আয়নের খেয়ালিপনা হৃদ কটমট করে অগ্নিদৃষ্টিতে তাকালো। লম্বায় দুজনই বেশ কাছাকাছি, তবে হৃদ মনে হয় হালকা একটু উঁচু আয়ন থেকে। দূর থেকে বোঝা যায়, কাছ থেকে চোখে পড়ে। হৃদ কাঁধ থেকে আয়নের হাতটা সরিয়ে দিয়ে তিরতির মেজাজ বলল, সবসময় ঘেঁষাঘেঁষি করিস কেন? সর, তোরে বলছি আমার এত উপকার করতে। বাসর করব আমি এটা বলছি তোকে। তাহলে এসব নাটক কেন সাজালি আমার রুমে? হৃদের কথায় আহাজারি করে আয়ন বলল, বাসর করবি না মানে? হৃদ, ভাই আমার, তোর সব সিস্টেম ঠিকঠাক চলে তো? হ্যাঁ, দেখি দেখা তো তোর কোথায় কোথায় গন্ডগোল আছে। সর্বনাশ, আমার ছেলের ভবিষ্যৎ অন্ধকার। যদি বউ না পায়, তাহলে সারা জীবন কুমার হয়ে থাকতে হবে তোর জন্য। ভাই দ্রুত দেখা কোথাও তোর সমস্যা। আমি ভালো ডাক্তার সাজেস্ট করে দিব। কথাটা বলতে বলতে আয়ন এগিয়ে যায় হৃদের প্যান্টে হাত দিতে। আয়নের মতিগতি বুঝে ছিটকে দূরে সরল হৃদ। গা শিউরে উঠে আয়নের কাণ্ডে তার। নাক মুখ চিটকে তিক্ততা প্রকাশ করে অগ্নিদৃষ্টিতে আয়নের দিকে তাকালো হৃদ। আজকাল সবাই হৃদের সাথে সহজে মজা করতে পারছে শুধুমাত্র তার বউটার জন্য। সব দোষ তার বউয়ের। হৃদকে বিগড়ে দিয়েছে বলেই আয়ন তার সাথে মজা নিতে পারছে। হৃদ আয়ন সাথে আর কথা বাড়াল না। আয়নকে রাগান্বিত চোখ দেখিয়ে পাশ কেটে নিচে চলে গেল এবং যেতে যেতে হাত ছেড়ে ডাকলো আসিফকে। আসিফ দৌড়ে হৃদের কাছে আসতে হৃদ চাপার স্বরে বলল, হোটেলে ফোন করে বলে দে আমি আসছি। ডু ইট ফাস্ট। জি ভাই। হৃদ রাগে বের হয়ে গেল বাগানের বাংলোর দিকে। হৃদের কথা মতো আসিফ ফোন বের করে চলে যেতে নিলেই আয়ন এসে আসিফের কাঁধ চাপটে ধরে ফোন কেড়ে নিতে নিতে বলল, আজকে হৃদের সকল কাজকর্ম থেকে তোর ছুটি যা। তোর ফোন আজকে আমার কাছে থাকবে। সকালের আগে পাবি না। যদি আমার কথার বিরুদ্ধে গিয়ে হৃদের সাথে যোগাযোগ করিস তাহলে ঠুস করে তোর নামের বিচার যাবে টিয়ার কাছে।
বলল তোর হৃদের সাথে নাজায়েজ অ্যাফেয়ার আছে, এজন্য সারাদিন ভাই ভাই করে হৃদের পিছন পিছন ঘুরিস। আয়নের কথায় মুহূর্তে আসিফ নাক মুখ ছিটকে দূরে গিয়ে বলে, ছি ছি, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কি কোন এই বোলা ভাই? হৃদ ভাই আমার বস, আমি তার চাকরি করি। হৃদ ভাইয়ের পিছন পিছন থাকাটা আমার ডিউটি। আয়ন প্রসন্ন হেসে আবারও এগিয়ে আসলো। আসিফের কাঁধে চাপড় মেরে বলল, ঠিক আছে, তোর ডিউটি কাল পালন করিস। আজ আমার কথা শুন, আজকে তোর ভাই ভাবিরে একা ছেড়ে দে। নতুন বিয়ে করেছে বুঝতেই পারছিস। কিন্তু হৃদ ভাই, তোর হৃদ ভাইয়ের চিন্তা বাদ দে, সবটা আমি সামলে নিব। রুমের কথা আমি আগে থেকেই বলে রেখেছি। আমি জানতাম হৃদ এমন কিছুই করবে, তাই আপাতত আমি যা বলছি তা কর। এতে তোর চাকরি যাবে না, কিন্তু তোর বসের সংসার বেঁচে যাবে। ভেবে দেখ। আয়নের কথায় শুকনো ঢুক দিল আসিফ। জীবনের এই প্রথম সে হৃদের অগোচরে কিছু করতে যাচ্ছে। আল্লাহ জানে তার পরিণতি কি হয়। রাত 12টার উপরে ঢাকা 5 তারা হোটেলের সামনে নামল হৃদ। রাগের বশে আজ বডিগার্ড আনেনি সে, একাই এসেছে ড্রাইভিং করে। হৃদ গাড়ি থেকে নামতেই হোটেলে ম্যানেজার স্টাফদের নিয়ে দ্রুত এগিয়ে আসলো হৃদকে রিসিভ করতে। হৃদ নিজের গায়ে কোটটা খুলে ম্যানেজারের হাতে তুলে দিল। ম্যানেজার স্টাফদের নিয়ে নিজ দায়িত্বে হৃদকে রুম অবধি এগিয়ে দিয়ে আসল। একজন স্টাফ ভয়ে ভয়ে হৃদের হাতে চাবি তুলে দিতেই হৃদ হাতের ইশারায় সবাইকে চলে যেতে বলল। হাফ ছেড়ে সবাই চলে গেল। হৃদ রুমের লক খুলে ভিতরের প্রবেশ করতেই পায়ের সুজের নিচে নরম নরম জাতীয় কিছু লাগতেই এবারও সন্দেহ বসে রুমের আলো জ্বালালো সে। হৃদের শরীরে যেন বিদ্যুতের ঝটকা খেল মার উপস্থিতি। সেই আগের মতন আবারও মায়াকে ফুলে ফুলে সাদা বিছানায় ঘোমটা দিয়ে বসে থাকতে দেখে শোকটের উপরে শোকট হলো। একই বাসরের সাজে সাজানো হয়েছে এই হোটেল রুমেটিও। হৃদ চমকালো, হতবাক হলো, থমকানো ভঙ্গিতে ঠায় জায়গায় দাঁড়িয়ে রইল বিস্ফোরণে। কিন্তু যখনই হৃদের হুঁশ ফিরে তৎক্ষণাৎ রিয়েক্ট করল। প্রচণ্ড শব্দ করে দরজা বন্ধ করে বাহির গেল। মায়া কেঁপে উঠল দরজার বন্ধের শব্দে। তারপরও জায়গায় ছেড়ে নড়ল না, বসেই রইল। হৃদ বাহিরে গিয়ে রাতে রি করতে করতে সর্বপ্রথম ফোন করল আসিফকে। হৃদের না করার শর্তে কেন মায়াকে এখানে পাঠালো সেটা জানতে। আসিফের ফোনের কল যেতেই ফোনটা রিসিভ হলো। যেন এতক্ষণ যাবৎ হৃদের কলের আশায় বলে ছিল ফোনের উপাসের ব্যক্তিটি। হৃদ রাগে গর্জে উঠে কিছু বলতে নিলে তার আগেই আয়ন গমগম স্বরে হৃদকে থামিয়ে দিয়ে এক নিঃশ্বাসে বলল, দেখ হৃদ, আসিফের উপর রেগে কোনো লাভ নেই। যা করেছি আমি করেছি, আমার ছেলের ভবিষ্যৎ বলে কথা, তাই রিস্ক নেইনি। পূব থেকেই তোর পার্মানেন্ট হোটেল রুমটি সাজিয়ে রেখেছিলাম। এখন তোর বউ তোর সেফটিতে আছে, তোদের সাথে বডিগার্ড নেই। তুই যদি এখন মায়াকে একা রেখে চলে আসতে চাস তো আসতে পারিস, আমাদের কি। কিন্তু মনে রাখবি তোর বউ কিন্তু তুই ছাড়া বাহিরের কোথাও সেফ না। তুই মায়াকে রেখে কোথাও গেলে তোর বউয়ের উপর শত্রু পক্ষ থেকে অ্যাটাক হতে পারে, সেটা কিন্তু তুই জানিস। এবার তোর যেটা ভালো লাগে সেটা কর, তবে এবার আর আমাদের ফোন দিয়ে জ্বালাস না। তুই তো বউ পেয়েছিস, এবার আমাকে আমার বউয়ের কাছে যেতে দে। তুই মেয়ে আনো, আমি ছেলে আনার ব্যবস্থা করছি। কথা কিন্তু নড়চড় করবি না, তোর মেয়ের শ্বশুর কিন্তু আমি হব, মনে রাখিস ভাই। হৃদকে কিছু বলতে না দিয়ে আয়ন হৃদের মুখের উপর ঠাস করে কল কেটে দিয়ে ফোনটা বন্ধ করে দিল। হৃদ রাগে কটমট করে ঠায় জায়গায় দাঁড়িয়ে রইল। আচ্ছা মতন ফেসে গেছে সে, না মায়াকে সাথে করে নিয়ে যেতে পারছে, আর না রেখে যেতে পারবে। বউকে একা রেখে যাওয়াটা তো প্রশ্নই ওঠে না। তাহলে দেখা যাবে যে কোনো সময় কেউ এসে তার বউয়ের উপর অ্যাটাক করতে পারে। না, রিস্ক নেওয়া যাবে না। এমনই শত্রুরা উৎপেতে আছে সুযোগের সন্ধানে। সামান্য একটা সুযোগ, তাতেই সবকিছু শেষ। না, হৃদের রাগ আলাদা, তাই বলে রাগে বসে বউকে নিয়ে বিন্দু পরিমাণ রিস্ক নিবে না সে। রাগে কটমট করে হৃদ পুনরায় রুমের ভিতর গেল। ঠাস শব্দ করে দরজা আটকিয়ে লক করে করবারের কাছে গেল তার কাপড়ের জন্য। হৃদের পার্মানেন্ট রুম এটি, হৃদ ছাড়া কেউ এই রুমে থাকে না। তাই এই রুমের প্রতিটা জিনিসপত্রই হৃদের পছন্দে গোছানো। এমনকি করবারের জামা কাপড়গুলো তার জন্য রাখা। হৃদ করবারের দরজা খুলে বিস্মিত হল শুধু সাদা পাঞ্জাবি আর পায়জামা দেখে। করবার ভরতি শুধু পাঞ্জাবি পায়জামা ছাড়া অন্য কিছু পেল না। হৃদের রাগ বাড়ছে, ভয় কমছে না। আজকের সবকিছুই হৃদের সাথে উল্টো হচ্ছে। হৃদ বিরক্তি দীর্ঘ নিঃশ্বাস ফেলে কাজবিহীন সাদা পাঞ্জাবি পায়জামা হাতে তুলে নিল।
সে জানে আয়ন এসব কিছু উল্টপাল্ট করেছে তার সাথে। এখন রাগ দেখিয়েও লাভ নেই, কারণ এখন ফোন দিয়েও কাউকে পাওয়া যাবে না। তাই আশা ছেড়ে দিয়ে কাপড় নিয়ে সোজা ওয়াশরুমে গেল। মার দিকে তাকালো না পর্যন্ত। হৃদ বেশ কিছু সময় নিয়ে শাওয়ার সেরে রুমে প্রবেশ করল। মায়াকে আর চোখে বিছানায় খায়ের জায়গায় বসে থাকতে দেখে ড্রেসিং টেবিল সামনে দাঁড়ালো। শক্তপুক্ত দেহে নেতাদের মতন সাদা পাঞ্জাবি পায়জামাটা আটসেটে লেগে আছে। হৃদ সাদা টাওয়ালে ভেজা মাথা মুছতে মুছতে চুরি করে আবারও আয়ন ভিতর দিয়ে বিছানায় তাকালো। কিন্তু বিছানায় মায়াকে কোথাও দেখতে না পেয়ে হৃদ খানিকটা কপাল কুঁচকাতেই নিজের পায়ে শীতল হাতের স্পর্শ পেল সে। হৃদ চমকে উঠে দ্রুত নিজের পায়ের দিকে তাকাতেই চোখে পড়ল মায়া হৃদের পায়ে হাত দিয়ে সালাম করছে। হৃদ শান্ত থাকল, কোনো কথা না বলে আস্তে করে সরে যেতে চাইলে মায়া হৃদের পায়ের পাতা শক্ত করে আঁকড়ে ধরে ডুকরে কেঁদে উঠল শব্দ করে। সরি, সরি, প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আমি আর আপনার অবাধ্য হব না। প্লিজ আমাকে ছেড়ে যাবে না কোথাও। আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না, মরে যাব একা একা। প্লিজ আমাকে ছেড়ে যাবেন না, প্লিজ। এতক্ষণ যাবৎ হৃদের রাগ মায়া নীরবে সহ্য করেছিল, কিন্তু এখন যদি হৃদকে মানাতে না পারে তাহলে মায়া আর কখনো সুযোগ পাবে না হৃদকে মানাতে। নিস্তব্ধ পরিবেশে হৃদের ঘন নিঃশ্বাস আর মার ডুকরে কান্নার শব্দ ছাড়া অন্য কোনো শব্দ নেই রুমে। হৃদ ঠায় জায়গায় দাঁড়িয়ে থাকলো, নড়ল না। মায়া হৃদের পায়ে হাত দিয়ে ফুপাল। দুজনের মনের পরিস্থিতি দুই রকম। একজন কান্নায় প্রকাশ করতে পারলেও অন্যজন সবকিছু ভুলে তাকে মেনে নিতে পারছে না। মায়া হৃদকে শান্ত ভঙ্গিতে দাঁড়িয়ে থাকতে দেখে উঠে দাঁড়ালো। দু হাতে আঁচলে হৃদের পেট জড়িয়ে ধরে ঘনিষ্ঠ হয়ে বলল, প্লিজ আমার ঘোমটা উঠান না। আমি কি রোজ রোজ এভাবে আপনার জন্য বউ সাজব বলুন? আপনাকে দিয়ে একটা বিয়ে করাতেই আমার জান যায় যায় অবস্থা। আপনার হাতে মার পুন্ত খেয়েছি। প্লিজ এবার অন্তত আমার ঘোমটা টেনে আমার বিয়েটার সব চাওয়া পূরণ করুন না, প্লিজ। হৃদ মায়ার কথা না শুনে চলে যেতে চাইলে মায়া শক্ত করে দু হাতে হৃদের পেট জড়িয়ে ধরে ফুপিয়ে ওঠা কান্নায় জড়িত ভেজা গলায় ছোট করে বলে, প্লিজ, প্লিজ। হৃদ কয়েক সেকেন্ড দম মেরে দ্রুত অস্থিরতার নিঃশ্বাস টানল নিজের মাঝে। আস্তে করে মার মাথার ঘোমটা ফেলে সরাসরি তাকালো মার মুখের দিকে। অসম্ভব মায়াময় স্নিগ্ধ সে মুখ। চোখের নিচে মোটা করে কাজল লেপ্টে আছে কান্নার ফলে, গাল ও ভেজা চোখের পানিতে। হৃদের বুক কেঁপে ওঠে। যেটার ভয় পেয়েছিল সেটাও হলো। তার মন ছটফট করল। অবাধ্য অনুভূতিরা প্রচণ্ডভাবে ঘায়েল করল হৃদকে। সারা শরীর শিরশির করে উঠল তীব্র উত্তেজনায়। হৃদ নিজের দমাতে চটকে মায়াকে টেনে নিজের থেকে আলাদা করল। কোনো দিক না তাকিয়ে রাগে ঠাস করে গিয়ে শুয়ে পড়ল ফুলের নরম বিছানায় চিত হয়ে। লম্বা লম্বি হয়ে শুয়ে হৃদ পায়ের উপর পা তুলে চোখের উপর একটা হাত ঠেকাল অন্যটা পেটে রেখে। নাড়াচড়া বন্ধ করে হৃদ শক্ত হয়ে শুয়ে রইল। মায়া হৃদের কাণ্ডে দেখে দাঁড়িয়ে থেকে নিঃশব্দে কাঁদল কিছুক্ষণ। তারপরও চোখ মুছে ধীরে পায়ে গিয়ে বসল ড্রেসিং টেবিলের সামনে। মায়া তখনও কাঁদতে কাঁদতে গা ভরতি ডায়মন্ডের গহনাপত্র খুলে রাখল ড্রেসিং টেবিল উপর। একে একে মাথার ও শরীরের দোপাট্টা খুলে সোফার উপর রাখল। অবশেষে মাথার হিজাব খুলে চুল ছেড়ে দিতেই জড়জড় করে সবগুলো চুল পিঠ থেকে হাঁটুর নিচ অবধি গিয়ে ঠেকল। মায়া ড্রেসিং টেবিলের সামনে টুলে বসে হাত মোজা পা মোজা খুলে বিছানার দিকে তাকালো। হৃদকে তখনও নড়াচড়া বিহীন ঘায়ে শুয়ে থাকতে দেখল। কি জানি ঘুমে গেছে নাকি মায়াকে চুরি করে দেখছে সে। মায়া তা জানে না। মায়া এক পলক হৃদকে দেখে সামনে থেকে টিস্যু নিয়ে চোখ মুখ মুছল। যেহেতু মুখে হালকা সাজ দিয়েছিল মায়াকে, তাই সাজের তেমন ঝামেলা নেই। মাথায় হিজাব বাঁধায়, চুলও ঠিক আছে, কোনো ঝামেলা করেনি। মায়া উঠে দাঁড়িয়ে ছাড়া চুলগুলো টেনে হাত খোপা করতে করতে কবার্ডের কাছে গেল। খোপার শেষে করবার থেকে টুকটুকে লাল রঙা মসলিন তাঁতের পাতলা জামদানি শাড়িটি হাতে নিল ব্লাউজ পেটিকোট সহ। মায়াকে এখানে আয়ন আর মারিহা নিয়ে এসেছিল কিছুক্ষণ আগে। সাথে মার প্রয়োজনীয় জিনিসপত্রও করবাডে গুছিয়ে দিয়ে গেছে মারিহা। তবে শাড়ি ছাড়া আলাদা কোনো কাপড় দিয়ে যায়নি। তাছাড়া এখন মায়া শাড়ি পরতে জানে। রেহেনা বেগমের মায়াকে বিগত এক সপ্তাহ অনেকবার শাড়ি পরানো শিখিয়েছে। মায়া কাপড়ের সাথে পাশ থেকে হৃদের আর্ধ ভেজা টাওয়ালটা হাতে নিয়ে চলল ওয়াশরুমের দিকে, ভারী লেহেঙ্গা দু হাতে টানতে টানতে। মায়া ওয়াশরুমে চলে যেতেই হৃদ কপাল থেকে হাতটা সরায়। এতক্ষণ যাবৎ সে হাতের নিচ নিয়ে চুরি করে বউকে দেখছিল। রাগ, ইগো, কারণ মায়াকে সরাসরি কিছু বলতেও পারছিল না বলে এসে জেদ করে শুয়ে পড়েছিল।
বাকি সময়টাও সে এভাবেই শুয়ে থেকে পার করবে, তারপরও ভুলে কথা বলবে না বউয়ের সাথে। হৃদের চিন্তা ভাবনার মাঝেই খট করে পুনরায় ওয়াশরুমের দরজা খোলার শব্দ হতেই হৃদ দ্রুততার সঙ্গে আবারও আগের ন্যায় চোখের উপর হাত রেখে শুয়ে পড়ল এবং হাতের নিচ দিয়ে দেখতে লাগলো মায়া পুনরায় কেন দরজা খুলেছে, কোনো সমস্যা হলো কিনা। মায়া গায়ে টাওয়াল বেঁধে উকি দিয়ে হৃদকে দেখল আগের ন্যায় শুয়ে থাকতে। মায়া ভাবল হৃদ ঘুমিয়ে পড়েছে, তাই জড়তার পায়ে আস্ত করে বের হতে চাইল, কিন্তু বের হলো না ভয়ে। যদি হৃদ উঠে মায়াকে এই অবস্থায় দেখে ফেলে তাহলে মায়া লজ্জায় মরে যাবে না। মায়া পুনরায় উকি মারল ওয়াশরুমের দরজা ধরে। মূলত মার গায়ের দামি লেহেঙ্গাটা ওয়াশরুমের পানিতে ভিজলে নষ্ট হয়ে যেতে পারে, এজন্য সে এটা খুলে আলাদা রাখতে চাইছে। মার বিয়ের কাপড় বলে কথা এমনিতে নষ্ট হতে দিবে নাকি? সারা জীবন মায়া যত্ন করে নিজের কাছে রেখে দিবে, কিন্তু এখন আপাতত বের হতে পারছে না বলে দরজা আড়াল থেকে বিয়ের কপাটগুলো ওয়াশরুমের সামনে রেখে আবারও ঠাস করে দরজা বন্ধ করে দিল। পানিতে না ভিজলেই হলো, গোসল শেষে মায়া গুছিয়ে রাখবে সবকিছু। রিন বিষয়টি দেখে উঠল না, শুয়েই রইল। মায়া লম্বা শাওয়ার শেষে পরিপাটি করে শাড়ির পরে বের হলো। ভেজা চুলে টাওয়াল বেঁধে বিয়ের কাপড়গুলো গোছাল। নামাজের বিছানা বের করল, ফ্লোরে বিছাল 2 রাকাত নফল নামাজ আদায় করতে। মায়া পাশাপাশি দুটো নামাজের বিছানা একত্রে বিছিয়ে হৃদের দিকে তাকালো অসহায় চোখে। তবে হৃদকে ডাক দিন না নামাজ পড়তে, শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ অপেক্ষা করল একসঙ্গে নামাজে দাঁড়ানোর জন্য। মায়া হৃদকে আসতে না দেখে ছলছল চোখে মায়া একাই নামাজে দাঁড়ালো। নামাজের নিয়ত বাধা কয়েক সেকেন্ড পরই মায়া অনুভব করল হৃদের উপস্থিত নিজের পাশে। শব্দবিহীন নিশ্চুপ হয়ে 2 রাকাত নামাজ আদায় করল দুজনই। মায়া লম্বা মোনাজাত ধরল। হৃদ সৎকার মোনাজাত শেষ করে পুনরায় গিয়ে আগের ন্যায় শুয়ে পড়ল। মায়া মোনাজাত শেষ করে নামাজের বিছানা গুছিয়ে রেখে হৃদের দিকে তাকালো। আপাতত মায়া কোথায় শুবে সেটা বুঝতে না পেরে ঠায় জায়গায় দাঁড়িয়ে রইল। মায়া ভয় হৃদের পাশে যাচ্ছে না, ঘুমাতে যদি হৃদ রেগে যায় বা তোত্তারামি করে আবারও রুম থেকে বের হয়ে যায় সে ভয়। মায়া প্রায় 30 মিনিট এক জায়গায় দাঁড়িয়ে রইল। হঠাৎ হৃদের তপ্ত মেজাজে মায়া ভয় চমকে ওঠে। হৃদ বলে, উফ, লাইটটা আমার চোখে লাগছে। লাইটটা বন্ধ করো, এদিকে আসো। তোমাকে এত দূর অবধি বিয়ে করতে গিয়ে আমার পা ব্যথা করছে, দেখি আমার পা টিপে দাও কুই। হৃদের কথা মতো মায়া রুমের লাইট অফ করে লাল ডিম লাইট দিল। আস্তে ধীরে হৃদের পায়ের কাছে বসতেই হৃদ দুপা মার কোলের উপর তুলে দিল মারেছে। মায়া তরতর করে কেঁপে ওঠে। কম্পন হাতে আস্তে আস্তে হৃদের পা টিপতে লাগলো। একটার পর একটা পা বদল করে জড়তার হাতে টিপতে লাগলো মায়া বাধ্য মেয়ের মতন। কিন্তু হঠাৎ করে হৃদ এক অপ্রকাশিত কাণ্ড করে বসল। মার কোল থেকে পা সরিয়ে মার শাড়ির আঁচল বেঁধ করে ভিতরে গলিয়ে দিল। মার পেটে উপর হৃদের শক্তপোক্ত পায়ের শীতল ছোঁয়া পেতেই মার সমস্ত কা নাড়িয়ে কেঁপে উঠে তৎক্ষণাৎ খামচে ধরল হৃদের পা। এতে করে হৃদ মায়াকে ধমক স্বরে শাসিয়ে বলল, এই মেয়ে, আমার পায়ে ব্যথা দিচ্ছে কেন? তোমাকে বলছি আমার পায়ে খামচে দিয়ে নেগেটিভ ফিল দিতে। চুপচাপ বসে আমার পা টিপু। মায়া কাপা কাপা স্বরে বলতে চাইল, আপনার পা। মায়াকে বলতে না দিয়ে হৃদ বলল, আমার পা কি? আমার পা? আমার কথা শুনে না তোমার মতোই, তাই চুপচাপ পা টিপু। মায়া আর কথা বাড়ালো না। প্রচণ্ড অস্তিত্বে তরতর করে কেঁপে কেঁপে হৃদের পায়ের উপর হাত রাখল। কিন্তু হৃদের জন্য বারবার থেমে যাচ্ছে হাত, কারণ হৃদ অনবরত মার পেটে নিজের পা দিয়ে নড়াচড়া করছে। এতে করে মায়া ভুলবশত শক্ত করে হৃদের পা খামচে ধরে কেঁপে ওঠে। মায়া কিছু বলবে তার আগেই হৃদ মার হাত টেনে ছিটিয়ে শাড়ির আঁচল মার গায়ের থেকে ডিল মেরে ফেলে দিয়ে মায়াকে নিজের বুকে দু হাতে চাপটে জড়িয়ে ধরে ঠাস করে পুনরায় কাত হয়ে শুতে শুতে বলে, উফ, তুমি শাড়ি ভিজিয়েছ কেন? জানো না আমার ভেজা জিনিসে খুঁতখুত করে? খুলো তোমার শাড়ি। হৃদ কথাগুলো বলতে বলতে মার শাড়ির কুচি ধরে সম্পূর্ণ শাড়িটি এক হাতে টেনে খুলে ফেলল ফ্লোরে। মায়া অস্তিত্বে তীব্র বুক ধরফরে তরতর করে কেঁপে উঠে হৃদের সাথে মিশে রইল। কিছু বলল না, ভয়ে সারা শরীর তিরতির করে কাঁপছে। হৃদ মার কম্পিত ছোট দেহটা নিজের প্রশস্ত বক্ষে পিষ্ট করে চেপে রাখল শক্ত করে। হৃদের হাতের বাঁধন এতটাই দৃঢ় শক্ত হলো যে মার মুখ চেপে গেল হৃদের গলদেশে। নিস্তব্ধ গভীর রাত, কারো মুখে একটু শব্দপন্ত নেই। হৃদ মায়া দুজন নিস্তব্ধের মতো শব্দবিহীন একে অপরের সঙ্গে মিশে পড়ে রইল অনেক সময়।
কতটা সময় চুপ থাকলো কারোই জানা নেই। তবে ঘড়ি কাটার সাথে পাল্লা দিয়ে জনের নিঃশ্বাসের ঘনত্ব বাড়ল একটা সময়। সেই সাথে বাড়ল হৃদের বেগতিক হাতের ছোঁয়া। মায়া ভয়ে আঁতকে উঠে হৃদের পাঞ্জাবি কলার আঁকড়ে ধরল শক্ত করে। হৃদ এক হাতে মায়াকে বুকে আঁকড়ে ধরলেও অপর হাতটি মায়া কোমরে স্পর্শ করল। ভয়ে মায়া তখনও মুখ খুলল না। কাঁপতে কাঁপতে চোখ খিচে বন্ধ করে পড়ে রইল মায়া। কিন্তু তারপর মুহূর্তে মায়া আঁতকে উঠল যখন হৃদ মায়ার পিঠ গলিয়ে ওর ব্লাউজের ফিতা টান মেরে খুলে দিল। মায়া গঙ্গাল। হৃদের মতলব বুঝে ছটফট করে কিছু বলতে চাইল। আমি পিপলিজ। মায়ার অর্ধেক কথার অর্থ হৃদ বুঝল। তৎক্ষণাৎ মায়াকে নিচে ফেলে সে উপরে উঠে গেল। মায়া গলায় মুখ ডুবাতে ডুবাতে হুমকি স্বরূপ বলল, না করবা তো ধাক্কা দিয়ে নিচে ফেলে দিব। কোমর ভেঙে উপরে উঠিয়ে এরপর বাসর করব। তারপরও ছাড় দিব না। মায়া তারপরও ছটফট করে হৃদকে বাধা দিতে চাইল। হৃদ রাগে বসে মার গলায় কামড়ি ধরে এক হাতে মার কাঁধে ব্লাউজটা টেনে নিচে নামাতে নামাতে সেখানটায় মুখ ডুবায়। হৃদের দীর্ঘ ২৮ বছরের ধৈর্য সব ভাঙল আজ। মার প্রতি দারুণ কৃষ্ণার্তের উন্মাদ দেখালো তাকে। হৃদের বেসামাল ছোঁয়ায় সাথে সাথে মায়াও গঙ্গাল। হৃদের বুকে পিষ্ট হয়ে ছটফট করল অস্পষ্ট স্বরে। সময়ে হিসাব নেই, তবে চিড়ে চিড়ে দুজনের নিঃশ্বাসের ঘনত্ব তীব্র থেকে তীব্র হলো। ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠ হলো অন্তরঙ্গে জন। জনে ঘনিষ্ঠ সময়ে হৃদ একটু করে মার কানে কানে বলল, আমার শূন্য আকাশের চাঁদ তুমি, বেপরোয়া জীবনের মায়া তুমি, অসীম সুখের ঠিকানা তুমি, হাজার বছর বাঁচার সাধনা তুমি, আমার ভালোবাসার আরেক নাম তুমি। আই লাভ ইউ জান।